ধন্যবাদ জানাই জুনিয়র ডক্টরদের যে তারা কাজে ফিরেছেন। এই ডিবিসি যার জন্য বহু মানুষ সর্বশান্ত হয়ে গেছে, বহু মানুষ জলে আটকে পড়ে আছে। যদি ওই অডিও কুণাল ঘোষ প্রকাশ না করতেন, আর যদি ওই অডিওটার যে কথোপকথন আছে সেটা যদি লুকিয়ে লুকিয়ে সেটাকে মানে কার্যত করা হতো, তাহলে ভাবুন তো সেই সময় বাংলার মানুষের আবেগ যেভাবে ছিল, আর তখন যদি ডাক্তারবাবুদের ওপরে হামলা হতো, এই অতি বাম আর বাম মিলিত হামলা হতো, কি পরিস্থিতিটা দাঁড়াতো। বেল ইজ আ রাইট, জেল ইজ নট দ্য রাইট। ও জামিন পেয়েছে, ও কিন্তু মুক্তি পায়নি। একটা জঘন্য নোংরা ষড়যন্ত্রের অংশ ছিল কলতান দাশগুপ্ত। সকল বামপন্থায় বিশ্বাসী মানুষ মাওবাদী বা জঙ্গি হয় না, কিন্তু অদ্ভুতভাবে ভারতবর্ষের যত জঙ্গি যত মাওবাদী, সেটা বাংলায় হোক, ঝাড়খণ্ডে হোক আর ছত্তিশগড়ে হোক, সব বামপন্থায় বিশ্বাস করে। যতদিন কেষ্টদা আমাদের বীরভূমের দায়িত্বে ছিলেন, ততদিন বিজেপি সিপিএম দাঁত ফোটাতে পারেনি বীরভূমে। এটা হচ্ছে ইট ইজ আ ক্লিয়ার কেস অফ পলিটিক্যাল ভেন্ডেটা, প্রতিহিংসার রাজনীতি। আরে বাবা, উৎসবে না ফিরলে মানুষ আপনার সিনেমাটা দেখবে কি করে? তো তারা চাইছিলই উৎসবে ফিরুক, কিন্তু লোকের সামনে ধান্দাবাজি করছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ বুঝতে পারছে যে এদের আসল মোটিভটা কি। দাদা, দীর্ঘদিন জুনিয়র ডাক্তাররা আন্দোলন অবস্থানে বসেছিলাম, আমরা সকলে দেখেছি। গতকাল তারা স্বাস্থ্য ভবন থেকে এসে আরজি করে আসে এবং আজ থেকে তারা এসেন্সিয়াল সার্ভিস শুরু করেছে। কিন্তু তারা গতকাল একটি প্রেস মিট করে সরাসরি বলে যে তারা রাজ্য সরকারের তরফ থেকে যে 100 কোটি টাকা তাদের পরিষেবা, বিভিন্ন রকম পরিকাঠামো হাসপাতালের জন্য যেগুলো করা উচিত, সেগুলি কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি, শুধুমাত্র মৌখিক বলা হচ্ছে। এমনকি তারা এও বলে যে পরবর্তী যে শুনানি 27শে সেপ্টেম্বর রয়েছে সুপ্রিম কোর্টের, সেই 27শে সেপ্টেম্বরের পরে তারা যদি দেখে যে কোনো রকম কোনো পরিষেবা বা পরিকাঠামোগত ব্যবস্থা না হয়, তারা আবারও অবস্থান আন্দোলনে বসবেন। কিভাবে দেখছে বিষয়টা? দেখুন, আমি প্রথমেই ধন্যবাদ জানাই জুনিয়র ডক্টরদের যে তারা কাজে ফিরেছেন। সারা সমগ্র বাংলায় একটা ম্যানমেড ফ্লাড তৈরি করেছে এই ডিবিসি, যার জন্য বহু মানুষ সর্বশান্ত হয়ে গেছে, বহু মানুষ জলে আটকে পড়ে আছে। তৃণমূল কংগ্রেস, বাংলার শাসক দল এবং তাদের যে জনপ্রতিনিধিরা আছে, তারা দিবারাত্র এই মানুষদের পরিষেবা দিচ্ছেন, তাদের জীবন অবস্থাকে সচল রাখার চেষ্টা করছেন। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ অত্যন্ত ভালো কাজ করছে। এই মুহূর্তে ডাক্তারবাবুদের অনুরোধ করব যে আপনারা মানুষকে পরিষেবা দিন, কারণ মানুষের এখন আপনাদের দরকার। 1, 2, যে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আমাদের দলের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার টুইটে পরিষ্কার করে বলেছেন যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেই প্রতিশ্রুতি আমরা পুরো করব, এবং সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু রাজ্য প্রশাসন বা রাজ্যের সরকার, তারা তো হ্যারি পটার নয়। সিসিটিভি বসানো থেকে, নতুন রেস্টরুম তৈরি করার থেকে, আলাদা ওয়াশরুম তৈরি করা, পুরুষ এবং মহিলাদের আলাদা বাথরুম, একটা সময় লাগবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে লিখেছেন যে এটা 14-15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আমরা তো প্রথম দিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা তাদের আন্দোলনকে সম্মান জানাই, মর্যাদা দিই। কেন? আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সব প্রতিশ্রুতি পালন করেছি, এটাও হবে। আর এটা ন্যায্য ডিমান্ড যে মহিলা ডাক্তাররা রাত্রে নাইট ডিউটি করে তাদের আলাদা ওয়াশরুম হবে, তাহলে আলাদা রেস্টরুম হবে, মহিলা সিকিউরিটি গার্ড থাকবে ক্যাম্পাসের মধ্যে। এগুলো তো ন্যায্য দাবি, আর এগুলো অবশ্যই 100% পশ্চিমবঙ্গ সরকার তাদের এই দাবিটা পূর্ণ করবে। তার জন্য টাকা বরাদ্দ হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, আর কাজ কমপ্লিটও হবে। আচ্ছা, গতকাল আমরা দেখলাম একটা মশাল মিছিল হয়েছে, যেটা হাইল্যান্ড পার্ক থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত হয়েছে, এবং সেখানে কিন্তু প্রথম থেকে দাবি করা হয়েছিল যে আরজি করের যে প্রতিবাদ, তার প্রতিবাদের দাবিতেই একেবারে প্রথম থেকে তারা মশাল মিছিল করছে, যেমন আরো 10টা আমরা মিছিল দেখেছি সেরকম। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি কলতান দাশগুপ্তের গ্রেপ্তারের করা হয়েছে, তার প্রতিবাদে কলতান দাশগুপ্তের ফটো দিয়ে, ছবি দিয়ে, ব্যানার পোস্টার নিয়ে একদল আন্দোলন করছেন মশাল মিছিলের মধ্যে। কিভাবে দেখছেন? তার মানে মশাল মিছিলটাকে, মানুষের আন্দোলন, মানুষের মশাল মিছিলকে হাইজ্যাক করার চেষ্টা করছে বামফ্রন্ট। কলতানকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার ব্যক্তিগতভাবে পরিচয়। আমার মনে হয়েছিল যে বামফ্রন্টের যে নতুন প্রজন্ম, যাদের মধ্যে অনেকে দাঁড়িয়ে যাদের জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে, তাদের মধ্যে
ভালো ছেলে যদি বলা হয় কাউকে, ব্যক্তিগত আমার মতামত এটা, সেটা আমি ভাবতাম কলতান এবং সৃজনকে। কিন্তু কলতানের যে অডিও প্রকাশ হয়েছে, আমি কোনোদিন ভাবতে পারিনি এটা কলতান করতে পারবে। আজকে কলতান জামিন পেয়েছে বলে এত মাথায় তুলে নাচানাচি করা হচ্ছে। আমি আপনাদের এই চ্যানেলের দর্শকদের জিজ্ঞেস করি, যদি ওই অডিও কুণাল ঘোষ প্রকাশ না করতেন, আর যদি ওই অডিওটার যে কথোপকথন আছে সেটা যদি লুকিয়ে লুকিয়ে সেটাকে মানে কার্যত করা হতো, তাহলে ভাবুন তো সেই সময় বাংলার মানুষের আবেগ যেভাবে ছিল, আর তখন যদি ডাক্তারবাবুদের ওপরে হামলা হতো, এই অতি বাম আর বাম মিলিত হামলা হতো, কি পরিস্থিতিটা দাঁড়াতো? পুরো দোষটাই তো তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির ঘাড়ে আসতো। তো এরকম একটা মানে মাওবাদী বা জঙ্গি চিন্তাধারার মানুষকে নিয়ে এত লাফালাফির কী আছে? কালকে পার্থ চ্যাটার্জির যখন বেল হবে, তখন মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জির ছবি নিয়ে হাঁটবে নাকি? একটা জিনিস মনে রাখতে হবে, জামিন মুক্ত মানে আপনি জামিনে মুক্তি পাওয়া মানে আপনার কিন্তু দোষ মুক্ত হয়ে যাননি। কোর্ট কিন্তু একবারও বলেনি যে আপনি দোষী নয়, আপনি ওই ফোন কলে গলা আপনার নয়। বামফ্রন্ট এত বড় বড় ডায়লগ দিচ্ছে, যান না গিয়ে মীনাক্ষীকে জিজ্ঞেস করুন না যে ওটা কলতানের গলা কিনা, হ্যাঁ না কিনা, আর বাকি কিচ্ছু জানার দরকার নেই। যদি কলতানের গলা হয়ে থাকে, সুজনবাবু সেলিমবাবু এত বাইট শুনলাম, ওটা কলতানের গলা, হ্যাঁ না না। যদি কলতানের গলা হয়ে থাকে তাহলে এটা কলতানের একার পক্ষে করা সম্ভব নয়। তাহলে ওই দাদু, ওই সাহেব, এরা কে? মোহাম্মদ সেলিম না সুজন চক্রবর্তী, যারা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটিয়ে দেওয়ার কথা বলছে, যারা জুনিয়র ডাক্তারদের ওপর আক্রমণ করার চেষ্টা করছে, কারা ওটা? আগে এত বড় বড় কথা বলার আগে মীনাক্ষীকে একটা প্রশ্ন করুন, ওটা কলতানের গলা, হ্যাঁ না না। আর কলতানকে যদি হিরো বানানোর চেষ্টা হয়, যেহেতু জামিনে মুক্তি পেয়েছে বলে, তাহলে তো কিছুদিন আগে বিলকিস বানোর ধর্ষকগুলো জামিনে মুক্তি পেয়েছিল, যাদের গলায় মালা পরিয়ে বিজেপি বরণ করেছিল, তাহলে তারাও নির্দোষ? তাহলে পার্থ চ্যাটার্জি জামিন পেলে মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী আর মীনাক্ষী গিয়ে মালা পরাবে তো পার্থ চ্যাটার্জিকে, তাহলে ও নির্দোষ। জামিন পাওয়া মানে নির্দোষ নয়, এটাকে বুঝতে হবে। কারণ আমাদের দেশের আইন অনুযায়ী বেল ইজ আ রাইট, জেল ইজ নট দ্য রাইট। ও জামিন পেয়েছে, ও কিন্তু মুক্তি পায়নি। একটা জঘন্য নোংরা ষড়যন্ত্রের অংশ ছিল কলতান দাশগুপ্ত, আর সেখানে ওই দাদু আর সাহেবকে, ওই বড় মাথাকে, সেটা কিন্তু সামনে আসবে। তখন বামফ্রন্ট লুকোতে পারবে তো? এই যে মানুষের আবেগ, এই যে মানুষের আন্দোলনকে হাইজ্যাক করে তার মধ্যে ঢুকে গিয়ে এই যে বামপন্থী কার্যকলাপ, এটা কিন্তু বাংলার মানুষ দেখছে। এরা যদি বামফ্রন্ট যদি ভাবে যে বাংলার মানুষ রাত্রেবেলা মুখে বাঁধাকপি চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে এরা মূর্খের স্বর্গে বাস করছে। এই বাংলার মানুষ ওদের 3 বার শূন্যে পরিণত করেছে। আগামী 26-এর ইলেকশনে দেখবেন এদের কি অবস্থা হয়। এত লাফালাফি না। আর আমি তো মীনাক্ষী দেবীকে বলবো, একবার তো ভোটে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আপনারও তো জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল, ওই আপনার বোন দীপশিতা আর আপনার ভাই সৃজনের মতো। দাঁড়ান না, ক্ষমতা থাকলে 2026-এ দাঁড়ান ইলেকশনে, কত ধানে কত চাল বোঝা যাবে। ক্যাপ্টেন না, ফার্স্ট বলেই বোল্ড আউট হয়ে যাবে। খালি নোংরামি যত সব। আচ্ছা, কুণাল ঘোষ একটা পোস্ট করেছেন ফেসবুকে গতকাল, আমরা দেখলাম, যেখানে লিখেছেন অনুব্রতরও জামিন, কলতান দাশগুপ্তরও জামিন। দুজনকে কি একই রকম ভাবে দেখছেন না কুণাল ঘোষ? আমি তো আপনাকে সেটাই বললাম যে কলতানের জামিন নিয়ে এই কচি কচি মাকুনিরা যেভাবে লাফালাফি করছে, মনে হচ্ছে স্বয়ং, ওরা তো আবার ভগবান মানে না, স্বর্গের রূপ বলা যাবে না, মনে হচ্ছে মানে কোনো বিরাট বড় বিপ্লবী। কিসের বিপ্লবী? রাজ্যের বিরুদ্ধে একটা নৈরাজ্যের, একটা অরাজকতার ছক কষছিল কলতান দাশগুপ্ত। জামিন পেয়েছে, নির্দোষ প্রমাণিত হয়নি। তাহলে ঠিক একইভাবে অনুব্রত মণ্ডলকেও নিয়ে লাফালাফি করা উচিত, মালা পরানো উচিত সিপিএমের। ঠিক একইভাবে পার্থ চ্যাটার্জিকেও মালা পরানো উচিত, জামিন যখন পাবে মালা পরিয়ে লাফালাফি করা উচিত। ঠিক একইভাবে যদি জামিনে মুক্তি পেলেই সব দোষ যদি নির্দোষ হয়ে যায়, তাহলে তো বিলকিস বানুর ধর্ষক যারা জামিন পেয়েছিল, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট আবার তাদের জেলে পাঠিয়েছে, তারা যখন জামিন পেয়েছিল তাদের তো মালা পরিয়ে মিষ্টি খাইয়ে বরণ করেছিল বিজেপি। তাহলে ওই ধর্ষকগুলো নির্দোষ? জামিন পাওয়া মানেই সব দুনিয়ার জঙ্গি, মাওবাদী, ধর্ষণকারী, ডাকাত, চোর, মাতব্বরি, ফেরেববাজ, মানে বাটপার সব নির্দোষ হয়ে গেল, এটা হতে পারে না। কলতান নির্দোষ নয়। ওই ফোনে কল রেকর্ডিংয়ে যেটা প্রকাশ্যে এনেছিল কুণালদা, তার মধ্যে গলা কলতান দাশগুপ্তর। সে সরকারের বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে একটা নৈরাজ্যের ছকে সামিল ছিল। এ তো মমতা ব্যানার্জির বাংলা বলে ছাড়া পেয়ে গেছে। এটা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ হলো, বাড়িতে বুলডোজার চলতো।
আর একটা জিনিস মাথায় রাখবেন, সকল বামপন্থায় বিশ্বাসী মানুষ মাওবাদী বা জঙ্গি হয় না, কিন্তু অদ্ভুতভাবে ভারতবর্ষের যত জঙ্গি যত মাওবাদী, সেটা বাংলায় হোক, ঝাড়খণ্ডে হোক আর ছত্তিশগড়ে হোক, সব বামপন্থায় বিশ্বাস করে। আচ্ছা, আজ যদি অনুব্রত মণ্ডল যখন বীরভূমে ঢুকবে, তাকে যদি মালা পরিয়ে অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানানো হয়, তাহলে কিভাবে দেখবেন বিষয়টাকে? না, যদি স্বাগত জানাবে তো কিছু লোকে স্বাগত জানাবে, এবার সেটার আপনারাই চলে যাবেন সে সুজন আর সেলিমের বাবুর প্রতিক্রিয়া নিতে। তখন যখনই বলবে একজনকে গরু চুরিতে ধরেছিল সিবিআই ইডি তারপরে তাকে মালা কেন পরাচ্ছে, তখনই জিজ্ঞেস করবেন। রাজ্যের বিরুদ্ধে জঙ্গির চক্রান্ত যে করছিল কলকান্ত দাশগুপ্ত, তাকে নিয়ে আপনারা লাফাচ্ছেন কেন, প্রশ্নটা করবেন তখন এই বামফ্রন্টগুলোকে প্রশ্নটা করুন। যদি একজন জেলখাটা মানুষ, কেষ্টদার মতো একজন মানুষকে আমরা বলি ভুলভাবে চক্রান্ত করে ফাঁসিয়েছে ইডি সিবিআই, প্রতিহিংসার রাজনীতি করেছে, আজকে তিনি যখন জামিন পেয়ে বোলপুরে ঢুকবেন, হাজার হাজার মানুষ তাকে মালা দিয়ে বরণ করবে, মিষ্টি খাওয়ানো হবে, গতকালই বীরভূমে রসগোল্লা খাওয়ানো হয়েছে। তাহলে যদি সেটার বিরোধিতা করে বামফ্রন্ট, তাহলে কলতানকে নিয়ে এত লাফাচ্ছে কেন? তিহার থেকে ফিরে অনুব্রত মণ্ডলকে কি আবারও সে পুরনো রূপে ফিরে পাওয়া যাবে? সেটা তো ভবিষ্যৎ বলবে। মানে দলের তরফ থেকে কি সেরকম? দেখুন, একটা কথা আপনার চ্যানেলের মাধ্যমে পরিষ্কার বলতে চাই, দলের কাছে খবর ছিল পার্থদা ভুল করেছে, পার্থ চ্যাটার্জি ভুল কাজ করেছে, অন্যায় করেছে, সেই জন্য 7 দিনের মাথায় পার্থ চ্যাটার্জিকে ক্যাবিনেট থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তারপরে দল থেকে বহিষ্কার করা হয়। বারংবার প্রথম দিন থেকে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেষ্টদাকে ফাঁসানো হয়েছে। কারণ যতদিন কেষ্টদা আমাদের বীরভূমের দায়িত্বে ছিলেন, ততদিন বিজেপি সিপিএম দাঁত ফোটাতে পারেনি বীরভূমে। এটা হচ্ছে ইট ইজ আ ক্লিয়ার কেস অফ পলিটিক্যাল ভেন্ডেটা, প্রতিহিংসার রাজনীতি। তাই তাকে গ্রেফতার করা হয়েছিল গরু পাচার কাণ্ডে। যে কোর্ট তাকে এতদিন জেলে রেখেছে, সেই কোর্টই তার রাজনৈতিক দক্ষতার জন্য। দেখুন, একটা কথা বলি, ভয় আপনি বলতে পারেন যে কোনো শাসক দলের নেতারা পঞ্চায়েতে ভয় দেখিয়েছে, বিধানসভায় ভয় দেখাবে কি করে, লোকসভায় ভয় দেখাবে কি করে? কারণ বিধানসভা লোকসভা তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে, বিধানসভা লোকসভায় কেন্দ্রীয় বাহিনী থাকে। নাচতে না জানলে উঠোন ব্যাখা। আপনি পঞ্চায়েতে জিততে পারেন না, আপনি বিধানসভায় জিততে পারেন না, আপনি লোকসভায় জিততে পারেন না, তারপরে আপনি লোককে গালাগাল দেবেন, কারণ মানুষের কাছে আপনাদের অস্তিত্ব নেই। তাই ভোটে হেরে গিয়ে এরা প্রতিহিংসা রাজনীতি করে বিজেপি। অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ ছিল, আছে, থাকবে, এবং তিনি এতদিন বাদে যখন বীরভূমে ফেরত আসবেন, আমার মনে হয় কিছুদিন তিনি বিশ্রাম নেবেন, সেটাই স্বাভাবিক। তারপরে আমরা সবাই আশা করি যে কেষ্টদা আবার রাজনীতির ময়দানে ফিরে আসবে আমাদের অভিভাবক হিসেবে, এবং তিনি পথ দেখাবেন আগামী দিনে। কাজল শেখ কি কিছুটা ব্যাকফুটে চলে যাবে? না, কোনো ব্যাপার নেই। কাজলদার মতো কাজ করছে, অত্যন্ত ভালো কাজ করেছে। 2টো লোকসভা সিট কেষ্টদার অবর্তমানে জিতিয়েছে তৃণমূলকে। কাজলদার অবদান অনেক। আমাদের দল পরিবারের মতো, দল বড় হচ্ছে, সেই পরিবারে কেষ্টদা বড়দা, কাজল শেখ ছোট ভাই, একসাথে মিলে কাজ করবে, মমতা ব্যানার্জির হাত শক্ত করবে, দলের সংগঠন শক্ত করবে। আচ্ছা, বন্যা পরিস্থিতি আমরা জানি যে পুরো রাজ্য জুড়ে যেগুলি দামোদরের এলাকাবর্তী যে সকল জায়গা রয়েছে, বিভিন্ন জেলা, হাওড়া, হুগলি, আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরের মতন জায়গা, সেখানে দাঁড়িয়ে হুগলির মানুষ সাংসদকে পাচ্ছেন না, বারে বারে অভিযোগ করছেন। সেলিব্রিটি বলে কি পাচ্ছে না রজনী ব্যানার্জি? এটা ভুলভাল কথা। তার কারণ হচ্ছে, যদি সেলিব্রিটি হলে না পাওয়া যেত, তাহলে দেব ঘাটালে পড়ে আছে কেন পড়ে আছে? সোহম কেন চণ্ডীপুরে পড়ে আছে? সায়নী কেন পড়ে আছে এখানে? এটা কোনো ফ্যাক্টর নয়। রচনাদি পুরোটাই মনিটর করছেন, পুরোটাই দেখছেন, রেগুলার ফিডব্যাক, আমি দায়িত্ব নিয়ে এটা বলছি, রেগুলার ফিডব্যাক নিচ্ছেন। আমার সাথে ব্যক্তিগতভাবে রচনাদির কথা হয়েছে, পুরোটাই তার নজরে আছে। তিনি একজন সাংসদ, তার কিছু সংসদীয় দায়িত্বও থাকে। উইন্টার সেশন শুরু হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে, এই পুজোটা কাটলেই শুরু হবে। রচনাদি অবশ্যই হুগলিতে যাবে, হুগলিতে গিয়ে কাজ করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে
মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে, মানুষ পাচ্ছে না তাকে। আমি সেটাই বলতে যাচ্ছি যে মানুষের কাছে যেতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষকে চিকিৎসা দিতে হবে, মানুষকে কাছে ত্রাণ পৌঁছে দিতে হবে। সেটা মানুষের পাশে থেকে রাস্তায় দাঁড়িয়েও করা যায়, সেটা বাড়িতে বসে পুরোটা নজরে রেখে তার যে সংগঠন, আমাদের দলীয় যে সংগঠন আছে হুগলিতে, তার মাধ্যমেও করা যায়। আর আমার দৃঢ় বিশ্বাস আগামী 2-1 দিনের মধ্যে রচনা দিয়ে হুগলিতে যাচ্ছেন। আমরা দেখছিলাম এই আরজিকর ইস্যু নিয়ে, আমরা দেখেছিলাম বহু অভিনেত্রী অভিনেতা তারা কিন্তু প্রথম সারি থেকে আন্দোলন করছিলেন এবং তারা প্রথম থেকে একটা দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রীর বলার পর থেকে। মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন জুনিয়র ডাক্তারদেরকে উৎসবে ফেরার কথা, ঠিক সেই সময় থেকে আমরা দেখেছিলাম তারা প্রতিবাদ করছিলেন যে আমরা উৎসবে ফিরবো না। কিন্তু কিছু কিছু অভিনেতা অভিনেত্রী পরিচালকদের আমরা দেখতে পাচ্ছি নিজের নিজের সিনেমা বা কিছু প্রমোশনের জন্য তারা কিন্তু নিজেদের পোস্টারও দেখতে পাচ্ছি যে তারা আরজিকর ইস্যুকে হাতিয়ার করে প্রমোশন করছেন। পাশাপাশি আমরা কিছু ফোনের বিজ্ঞাপনেও দেখতে পাচ্ছি সেসব প্রথম সারির অভিনেত্রী যারা প্রতিবাদ করছেন। কি বলবেন? বাংলা হান্টের প্রশ্নতেই তো উত্তরটা লুকিয়ে আছে। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, মানুষও সেটা বুঝে গেছে খুব ভালো করে, যে কিছু কিছু অভিনেতা, কিছু কিছু অভিনেত্রী, কিছু কিছু পরিচালক আন্দোলনে সামিল হয়েছিলেন, রাত দখল করেছিলেন, মোমবাতি জ্বালিয়েছিলেন, ইন্ডিয়ার ফ্ল্যাগ উড়িয়েছিলেন তাদের আগামী সিনেমার প্রচারের জন্য। তারা অভয়ার বিচারকে ব্যবহার করেছেন তাদের সিনেমার বিজ্ঞাপন হিসেবে, তাদের সিনেমার প্রচার হিসেবে। একজন যিনি বলেছিলেন আমার ভয় লাগে এই দেশে এবং এই রাজ্যে মা হতে, তিনি তো দেখছি সিনেমার ফোনের বিজ্ঞাপন করছেন আর সিল্ক শাড়ির বিজ্ঞাপন করছেন। তাহলে তিনি তো উৎসবে ফিরে এসেছেন, অশৌচ কেটে গেছে মনে হচ্ছে। এখন কি তিনি সুরক্ষিত মনে করছেন নিজেকে বাংলায়? এখন কি তিনি বাংলায় মা হবেন? আমি জানি না, আপনাদের প্রশ্নটা করতে হবে তাকে। দ্বিতীয় আরেকজন অভিনেত্রী, তারও তো দেখছি সিনেমা আসছে। আরেকজন আন্দোলন, প্রথম সারির আন্দোলনকারী, তারও তো শুনলাম সিনেমা আসছে। তো অনেকেরই সিনেমা আসছে। বাংলার মানুষ বুঝুক, বাংলা হান্টের দর্শক বুঝুক যে এই অভিনেতা অভিনেত্রী যারা বড় বড় ডায়লগ মেরেছিল, যারা টিভির পর্দায় যাদের দেখা গেছিল, যারা আন্দোলন করছিল, যারা ফেসবুক পোস্ট দিচ্ছিল উৎসবে ফিরবো না, উৎসবে ফিরছি না। আরে বাবা, উৎসবে না ফিরলে মানুষ আপনার সিনেমাটা দেখবে কী করে? তো তারা চাইছিলই উৎসবে ফিরুক, কিন্তু লোকের সামনে ধান্দাবাজি করছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ বুঝতে পারছে যে এদের আসল মোটিভটা কী। মোটিভ হচ্ছে অভয়ার বিচারের দাবিতে অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে নিজেদের সিনেমার বিজ্ঞাপন করা। কারণ সাধারণ মানুষ, আবেগপ্রবণ মানুষ, যারা অভয়ার বিচারের জন্য দিনের পর দিন রাস্তায় বসে থেকেছে, যারা মিছিল করেছে, মানববন্ধন করেছে, তারা তাদের মধ্যবিত্ত ঘরে, মধ্যবিত্ত জীবনে আবার ফিরে যাবে। আর এই অভিনেতা অভিনেত্রী আর এই পরিচালকরা BMW, অডি, মার্সিডিজ গাড়িতে ঘুরবে। এই ডিসেম্বর, জানুয়ারি, দুর্গাপুজো যখন শীত ঢুকবে, এরা সুইজারল্যান্ড, জার্মানি, বাকু ঘুরতে যাবে হলিডে করতে, প্যারিস ঘুরতে যাবে হলিডে করতে। নতুন নতুন দেখবেন গার্লফ্রেন্ড হবে, নতুন নতুন দেখবেন বয়ফ্রেন্ড হবে, দেখবেন নতুন নতুন শুটিং হবে, নতুন নতুন ফোন, শাড়ি, গয়নার বিজ্ঞাপন হবে, প্রচুর টাকা তাদের পকেটে ঢুকবে। আর যে সাধারণ মানুষের আবেগকে এরা বিক্রি করে নিজেদের বাজার করেছে, সেই সাধারণ মানুষ যারা আবেগে প্রতিবাদ করেছে, তারা তাদের বেসরকারি চাকরি, সরকারি চাকরি আর মধ্যবিত্ত জীবনে ফিরে যাবে। আর এদের যেরকম মজা মচ্ছব চলছিল সেরকমই চলবে। কিভাবে সাধারণ মানুষকে এরা বোকা বানিয়েছে, যত দিন যাবে মানুষের সামনেই পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এই আন্দোলন কলকাতা কেন্দ্রিক বলে কি এতটা প্রভাব ফেলেছে অভিনেতা অভিনেত্রীরা? কারণ আমরা দেখতে পাচ্ছি এখন জেলাতে দুর্গত মানুষজন, বন্যা দুর্গত মানুষজন রয়েছে, তাদের পাশে তো দাঁড়াতে দেখছি না। না, বন্যার আগেও কলকাতার বাইরে খুব একটা প্রভাব ছিল না। প্রথম কিছুদিন একটা নৃশংস নারকীয় ঘটনা বাংলায় ঘটে গেছে। মানুষ তো সাধারণভাবেই প্রতিবাদ করবে, মানুষ প্রতিবাদে নেমেছিল। কিন্তু আস্তে আস্তে মানুষও বুঝতে পেরেছিল যে এই প্রতিবাদের আড়ালে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, এবং মানুষ বুঝেছিল এই সোকল্ড অভিনেতা অভিনেত্রী পরিচালকরা তাদের নিজেদের মার্কেটিং করছে, নিজেদের বাজার করছে, নিজেদের পকেটে মাল তোলার নতুন কায়দা বানিয়েছে এটাকে। তাই মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছে, মানুষ নিজেদের জীবনে ফিরে গেছে। আর কলকাতার বুকে এত কেন এটা কলকাতার বুকে এত বেশি দেখা গেছে, তার কারণ হচ্ছে প্রথমত এটা
কলকাতায় ঘটনাটা ঘটেছে। দ্বিতীয়, কলকাতার যে চ্যানেলগুলো, তাদের কিছু কিছু বড় বড় চ্যানেল যারা নিজেদের কর্মচারীদের মাইনা দিতে পারছে না, 1% করে ইনক্রিমেন্ট বাড়াচ্ছে, তারা এটার সুযোগ নিয়েছিল নিজেদের টিআরপি বাড়ানোর জন্য, কারণ স্যালারিটা তো দিতে হবে। মিথ্যে প্রচার শুরু করেছিল, গুজব রটিয়েছিল। আর তারপরে আপনি একটা জিনিস দেখবেন, কলকাতা হচ্ছে বাংলার রাজধানী। কলকাতার যে মেন জায়গাগুলো, গড়িয়াহাট মোড়, শ্যামবাজার মোড়, হাতিবাগান মোড়, শিয়ালদা স্টেশন, এই জায়গাগুলোয় যদি কোনো রকম কোনো আন্দোলন হয়, সেটা ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, সবসময় সেটা মিডিয়ার নজরে থাকে। তাই মিডিয়া ফোকাস পেয়েছে। প্রচুর মানুষ গান বাজনা নিয়ে রাস্তায় নেমে পড়েছিল সেই সময়, কারণ টিভিতে দেখা যাবে। টিভিটা তো আপনাদের এই টিভি, আপনাদের এই বুম তো খুব লোভনীয় জিনিস। তো টিভি বুমের সামনে তো আমরা সাংঘাতিক ভাগ্যবান, আমরা একটা দলের মুখপাত্র বলে আপনারা আমাদের কাছে আসেন। সাধারণ মানুষ তো এতটা চান্স পায় না। টিভিতে দেখা যাবে, সেটা স্ক্রিনশট করে, আমার কাছে খবর আছে এরকম অনেকজন টিভিতে মুখ দেখিয়েছে যে সেটার বিভিন্ন চ্যানেলে স্ক্রিনশট নিয়ে বাড়িতে বাঁধিয়ে রেখেছে। না, সাধারণ মানুষ আবেগের জন্য নেমেছে। সাধারণ মানুষকে মুরগি করে কিছু রাজনৈতিক দলের নেতারা এই নোংরামিটা করেছে, যারা পপুলার মুখ নয়। সাধারণ মানুষকে কেন্দ্র করে, এই যে আপনি যেটা বললেন গতকালের শ্যামবাজারের যে মিছিল, সাধারণ মানুষের যদি আন্দোলন হতো, আবেগপ্রবণ যদি আন্দোলন হতো, যদি অভয়ার বিচারের আন্দোলন হতো, তাহলে তো কলতানের ছবি নিয়ে হাঁটতো না, তাই না? আর কলতানের ছবি নিয়ে যদি হাঁটছিস, তাহলে যদি কোমরে দম থাকতো, তোদের মুরত থাকতো, সিপিএমের পতাকা নিয়েও হাঁটতিস। কেন হাঁটেনি? একটা জিনিস মনে রাখবেন, যদি যখন কোনো রাজনৈতিক দলের পতাকা ছেড়ে ছবি নিয়ে হাঁটে বা পতাকা ছেড়ে আন্দোলন করে, তাহলে বুঝতে হবে এদের পতাকাতে আর দম নেই। আজকে আমি তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র, আমি যদি একটা মিছিলে যাই আর আমি যদি সেখানে তৃণমূলের পতাকা নিয়ে যেতে ভয় পাই বা লজ্জা বোধ করি, তার মানে আমার পতাকায় দম নেই বলে আমি যাচ্ছি। কারণ রিজু দত্ত যে মিছিলে যাবে, যে অবস্থান বিক্ষোভে যাবে, হাতে তৃণমূলের পতাকা নিয়ে যাবে, কারণ ওটা আমাদের গর্ব, আর ওই পতাকায় দম আছে। বাংলার 49% মানুষ সেই পতাকায় আস্থা রাখে। যাদের পতাকায় দম নেই, যাদের পার্টির নেতাদের দম নেই, বুড়োরা হারে, ছোটগুলোর জামানত বাজেয়াপ্ত হয়, তারা পতাকা ছাড়া ফটো নিয়ে মিছিলে হাঁটে, মানুষের আবেগকে হাইজ্যাক করার চেষ্টা করে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।